বড়দিনের শুভেচ্ছা সহ শুরু করছি সব খবর আর নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। বাহ, দেখেছো কি উজ্জ্বল আলো? ঠিক তোমার মতো। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যমুনা নিউজকে এই বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার সফর সঙ্গী চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন আপাতত লন্ডনেই খালেদা জিয়ার চিকিৎসা হবে আর সফর সঙ্গী হিসেবে যাবেন ডাক্তার, নার্স, ব্যক্তিগত সহকারী সহ 15 জন। সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট। নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার 4.5 বছরে 10 দফায় 479 দিন হাসপাতালে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 79 বছর বয়সী বিএনপি প্রধান লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। দীর্ঘমেয়াদী স্থায়ী চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ ছিল চিকিৎসকদের। এজন্য আওয়ামী লীগ সরকারের কাছে বারবার ধর্ণা দিয়েও ব্যর্থ হয় খালেদা জিয়ার পরিবার। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন। এরপর কয়েক দফা খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন বলে রব উঠলেও তা বাস্তবে রূপ নেয়নি। অবশেষে আসছে 7 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। এই দিনক্ষণ নিশ্চিত করেছেন তার উপদেষ্টা ও সফর সঙ্গী ডক্টর এনামুল হক চৌধুরী। আগে ছিল 29-এ, এখন এটা হচ্ছে 7 জানুয়ারি। আমরা এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স ফ্লাইটের আলোচনা চলতেছে। যদি শারীরিকভাবে ডেভেলপমেন্ট হয় উনি তাহলে নর্মাল ফ্লাইট হইতে পারে। সফর সঙ্গী হিসেবে থাকছেন 15 জন। তার মধ্যে পুত্রবধূ শর্মিলা রহমান, 7 জন চিকিৎসক, 2 জন ব্যক্তিগত সচিব ও 2 জন গৃহকর্মী, 1 জন নিরাপত্তা কর্মকর্তা ও 2 জন বিএনপি নেতা। ডক্টররা যারা ওনার চিকিৎসা করেছেন এই জায়গায় দায়িত্ব ছিলেন টিম, এরাই যাচ্ছে। আমরা যারা যাচ্ছি, আমি তাবিদ আউয়াল এবং বাকিরা যাচ্ছে যে ওনার পার্সোনাল পিএস, অ্যাসিস্ট্যান্ট পিএস আর প্রটোকল। এই সফরের সবার ভিসা সংক্রান্ত কাজ শেষ। লন্ডন থেকে আমেরিকা যাবার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। উনি লন্ডনেই যাচ্ছে, সরাসরি লন্ডনেই যাচ্ছে এবং ওই জায়গায় গেলে চিকিৎসার জন্য যতদিন লাগে ওই টাইমটা উনি স্পেন্ড করবেন। কোন হসপিটাল, এটা কি ফিক্সড হয়েছে? না, এখন পর্যন্ত এটা ফিক্স হয় না। এগুলি হবে আমাদের 3 তারিখের পরে। দলের অভ্যন্তরে আলোচনা আছে খালেদা জিয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাথে নিয়েই দেশে ফিরবেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এদিকে যমুনা নিউজে এই খবরটি প্রকাশের পর বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমে বলেছেন, দিনক্ষণ পুরোপুরি চূড়ান্ত না হলেও জানুয়ারির প্রথমার্ধেই খালেদা জিয়া লন্ডনে যাবেন, এটা নিশ্চিত। বোর্ডের পরামর্শক্রমে ইনশাআল্লাহ জানুয়ারি প্রথমার্ধে ইউকেতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, যদিও ওনার যাত্রার সঠিক তারিখ এখন পর্যন্ত নির্ধারিত হয় নাই। প্রথমে সন্দেহভাজন হিসেবে আটক, পরে সব দায় স্বীকার। চাঁদপুরের আলোচিত 7 মার্ডারের ঘটনায় র্যাবের জালে আটক হয়েছে আকাশ মণ্ডল ওরফে ইরফান। র্যাবের দাবি, পূর্বের ক্ষোভ থেকে ইরফান একাই এই 7 জনকে খুন করেছে। গতরাতে বাগেরহাট থেকে আটক করা হয় তাকে, আর বিকেলে চাঁদপুরের আদালতে তোলা হলে বিচারক ইরফানকে 7 দিনের রিমান্ড দেন। সহকর্মী কাদের পলাশ ও খোকন চৌধুরীকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয়। ব্যক্তিগত বিরোধ থেকেই চাঁদপুরে 7 মার্ডার, র্যাবের হাতে আটক ইরফানের সাক্ষ্য অন্তত তাই বলে। 7 জনকে হত্যায় নিজের সম্পৃক্ততা অকপটে স্বীকার করে নিয়েছে সে। জাহাজের বাবুর্চি রানা রাতের খাবার রান্না করে, তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং 3 পাতা ঘুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে। কুমিল্লায় এক ব্রিফিংয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, বেতন ভাতা বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জাহাজের মাস্টারের সাথে অসন্তোষ ছিল ইরফানের। সাক্ষী বা প্রত্যক্ষদর্শী যাতে কেউ না থাকে সেজন্য বাকিদের হত্যা করা হয়। তার খুব মূলত ছিল মাস্টারের ওপর, এবং মাস্টারকে বেসিক্যালি হত্যা করার পর সে বুঝতে পারে যে এই জাহাজে তারা আরও 8 জন রয়েছে। সে যদি এখান থেকে পলায়ন করে তাহলে বাকি 7 জনের মধ্যে যে কোনো একজন তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দিবে, এতে করে সে ধৃত হয়ে যাবে। এই উদ্দেশ্যেই বাকি 7 জনকে সে ক্রমান্বয়ে হত্যা করে। নৌ শ্রমিকরা জানান, একটি জাহাজের মাস্টার আর সারেং নিয়োগ দিয়ে থাকেন মালিক, বাকিরা কাজ করে মাস্টার আর সারেংয়ের হাত ধরে। শ্রমিকরা সবসময় বৈষম্যের শিকার হন বলে জানান তারা।
যে বেতন হয় এই বেতনে জীবন চালানো একজন মানুষ চলতে পারে, কোনো মতে টেনে টুনে একজন মানুষ চলতে পারে। ফ্যামিলি বর্গ নিয়ে চলা খুবই কষ্টকর। বেতন ভাতা বাড়ানোর একটা ক্ষোভ আমাদের ভিতর, সবার ভিতরে আছে যে বেতন বাড়াচ্ছে না কেন, বেতন বাড়াতে হবে। আমরা এ নিয়ে প্রতিদিন আমরা তাদেরকে তদারকি করি। তবে শ্রমিকরা বলছেন জাহাজ ইরফান একা চালিয়ে এসেছে এমনটা প্রায় অসম্ভব। সুতরাং তার সঙ্গে সহযোগী আরও কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। একজনে মনে করেন কি যেন চালাবো কিভাবে, একজনে মনে করেন কি যেন আপনার ওই টেলিগ্রাফ জবাব দেবো কিরা, আর উপরে সুকান ধরবে কিরা, ওই ছুটাবো কিরা, মিনিমাম 3-4 জন যে লাগে। এদিকে ঘটনাস্থলে লাইটার জাহাজ এমভি আল বাখেরা থেকে আজও আলামত সংগ্রহ করেছে সিআইডি ক্রাইম সিন। আলামত জব্দ করব এবং বিচারের স্বার্থে সেটা উপস্থাপন করা হবে। তো আমরা এখানে আজকে যে ঘটনাস্থলে যেসব আলামত পাওয়া যাচ্ছে ওগুলো আমরা কালেকশন করতেছি, এখনও কালেকশনরত অবস্থায় আছি। গ্রেফতার হওয়া ইরফানের স্বীকারোক্তি অনুযায়ী এই পুরো হত্যাকাণ্ডটি একটি পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই হত্যাকাণ্ডের বিচার যেমন একটি জরুরি বিষয়, ঠিক সেই পর্যায়ে শ্রমিকরা বলছেন পেছনের যে কারণ বলা হচ্ছে সেটিও বিবেচনায় রাখা দরকার। তবে তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে পৌঁছায় সেটিই দেখার অপেক্ষা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, হাইমচর, চাঁদপুর। এদিকে এই নৃশংস হত্যার ঘটনায় বেঁচে থাকা জুয়েল রানার অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন কয়েকদিনের মধ্যে তিনি কথাও বলতে পারবেন। সকালে জুয়েলের গলায় ড্রেসিং করা হয়েছে, স্যালাইনের পাশাপাশি তরল খাবারও দেওয়া হচ্ছে এবং অবস্থার আরও উন্নতি হলে গলায় লাগানো যে কৃত্রিম নল সেটি খুলে দেওয়া হবে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় পিবিআইয়ের একটি তদন্ত দল। স্বজনদের কাছে ঘটনার বর্ণনা শুনে এ সময় কাগজে লিখে জুয়েল জানিয়েছেন সুস্থ হয়ে ঘটনার সব কিছু তিনি বলবেন। ক্রিসমাস উপলক্ষে বেশ কিছু আয়োজন চলছে গোটা দেশ জুড়ে। আমাদের রাজধানীতে ক্রিসমাস উদযাপন হচ্ছে। রাজধানীর বেশ কিছু 5 তারকা হোটেলেও এর বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন রয়েছে। আমাদের সহকর্মী নুরনবী সরকার সে বিষয়ে খোঁজ খবর রাখছেন। হোটেল সোনারগাঁয়ে আছেন তিনি। বড়দিনের শুভেচ্ছা নুরনবী, কেমন দেখছেন এই হোটেলের বড়দিনের আয়োজন এবং এই উৎসব ঘিরে তো বিশেষ অনেকগুলো ব্যবস্থা রাখা হয়েছে, বিশেষ করে শিশুদের জন্য। আমাদেরকে একটু বিস্তারিত করে সেখানকার অবস্থা জানাবেন। নানা রকমের আয়োজনে পালিত হচ্ছে এবারে বড়দিনটি এবং নির্বিঘ্ন পালন হয়েছে এটা বলা যেতে পারে। আমরা সোনারগাঁ হোটেলে রয়েছে, এখানে শিশুদের জন্য একটি ফান জোন করা হয়েছে, বিভিন্ন ধরনের রাইড রাখা হয়েছে। এইখানে প্রবেশ করতে গেলে প্রত্যেক পার্সনকে 1500 টাকা দিতে হচ্ছে। রাতে 9টা পর্যন্ত চলবে আয়োজন। বিভিন্ন ধরনের ভার্চুয়াল গেমের ব্যবস্থা আছে। তারপরে শিশুদের জন্য বিভিন্ন ধরনের যে রাইডগুলো থাকে সেগুলো রাখা হয়েছে, টয় ট্রেন রাখা হয়েছে, বাচ্চাদের জাম্পিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। সব কিছু মিলে বলতে গেলে একটা ভালো রকমের বড়দিন আয়োজন করছে। আর এখানে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত দুই শ্রেণীর মানুষই কিন্তু এখানে এসেছে এবং নানা ধরনের আয়োজন আরও চলছে। বিভিন্ন ধরনের পার্টি চলে, সেটা তো আছেই। এছাড়া খাবার দাবারের আয়োজন তো নানা রকমের আছেই। তারপরে অতিথিরা আসছে এবং সোনারগাঁ হোটেলের ভিড় দেখে মনে হচ্ছে যে খানিকটা নিউ মার্কেটের আবহাওয়া হয়তো বা সোনারগাঁ চলে এসেছে। সময় যেরকম মানুষের উপস্থিতি কম থাকে, কিন্তু আজকে নানা রকমের আয়োজনে তারা যেরকম নিয়েছেন, মানুষের উপস্থিতিও ভালো এবং বড়দিন ভালোভাবে উদযাপন করছেন। এখানে শুধু যে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজন আছেন তা কিন্তু, অর্থাৎ রাজধানীর মধ্যে একটা উৎসবের উপলক্ষ পেয়েছেন। সেখানে তারা মেতে সড়কে অন্য সময় যেরকম ট্রাফিক থাকে, আজকে ট্রাফিক কিন্তু বেশ ভালোই দেখেছে। সোনারগাঁ বা ইন্টারকন্টিনেন্টাল মুখে বেশ ট্রাফিক রয়েছে, মানুষের উপস্থিতিও বেশ ভালো রয়েছে এবং সাড়ম্বরপূর্ণভাবে কিন্তু বড়দিনটির আয়োজন হচ্ছে এবং চলছে এবং মানুষের মধ্যে উৎসব সেটি এখান থেকে দেখেই বোঝা গেছে। অনেক ধন্যবাদ নুরনবী বিস্তারিত জানানোর জন্য। বড়দিনে আনন্দ মেতে ওঠে সব বয়সের মানুষ, তাই এই উৎসবকে মাথায় রেখে রাজধানীর অভিজাত হোটেলগুলোতে নানান আয়োজন, চোখ ধাঁধানো আলোকসজ্জা আর বাহারি সাজে ক্রিসমাস ট্রি শোভা পায় প্রায় সব হোটেলেই। বিশেষ করে শিশুদের জন্য বিশেষ আয়োজন ছিল। বড়দিন মানেই খুব আনন্দ আর প্রচুর উপহার, তাই খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই উৎসবে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত থাকে শিশুরা।
শিশুদের বড়দিনের খুশিকে বহু মাত্রায় বাড়িয়ে দিতে নানা ধরনের আয়োজন ছিল অভিজাত হোটেলগুলোতে। সেখানে সান্টা ক্লজের সঙ্গে আনন্দে মেতে ওঠে শিশুরা। এছাড়াও টয় ট্রেন, বাউন্সি হাউস ও নাগরদোলার মতো নানা ধরনের ইনডোর আউটডোর গেমসে দিনভর আনন্দে মাতে খুদেরা। শিশুদের প্রিয় ম্যাজিক শো এবং ঐতিহ্যবাহী পুতুল নাচেরও ব্যবস্থা ছিল কোনো কোনো অভিজাত হোটেলে। সারাদিন আমি অনেক খেলা করছি, অনেক খুশি হয়েছি। আই এম সো হ্যাপি। আমি মাঙ্কি ধরেছি, রাইডস করব, ভিআর করব, খেলাধুলা করছি আর নাচানাচি করছি। অভিভাবকরা বলছেন শহরে শিশুদের বিনোদনের জায়গা সীমিত, তাই বড়দিনের আনন্দ উপভোগে ভরসা ইনডোর গেমসগুলো। আয়োজকরাও জানালেন ক্রিসমাস উপলক্ষে থাকছে দিনভর নানা আয়োজন। কোথাও যাওয়ার জায়গা নেই, তো এই অ্যারেঞ্জমেন্টটা অনেক ভালো ছিল, কারণ এখানে তারা সারাটা দিন অনেক খেলাধুলা করতে পেরেছে, অনেকগুলো বাচ্চাকে পেয়েছে। বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে এখানে এসে। বাচ্চারা এত খেলা দেখে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে। আধুনিক গেমসের সাথে সাথে আমাদের যে গ্রামীণ, সে নাগরদোলা, বানর, ফরচুন ফেভার, হর্স রাইড, সব ধরনের ব্যবস্থা আছে। এদিকে বড়দিনে শিশুদের জন্য কিডস পার্টির আয়োজন করেছে অভিজাত হোটেল ঢাকা রিজেন্সি। বড়দিনের কেক কেটে শুরু হয় আনুষ্ঠানিকতা। এছাড়া বিভিন্ন ধরনের ইনডোর গেমস, শিশুদের মিউজিক পারফরমেন্স এবং ম্যাজিক শো এর ব্যবস্থা ছিল। বিভিন্ন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং প্রোগ্রামগুলিতে চ্যাম্পিয়ন হয়েছে সেই ছোট ছোট আর্টিস্টগুলিকে আমরা এবার আমাদের এই প্রোগ্রাম নিয়ে এসেছি। এই বড়দিনে বিশ্বে শান্তি ফিরুক, নতুন বছর হোক আরও সম্ভাবনাময়, সেই প্রত্যাশা সকলের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। নানা আনন্দ আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে বড়দিন। দিনের শুরুতেই রাজধানীর গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত চলছে, যিশু জন্মস্থানেও চলছে যুদ্ধ, আর তাই বিশ্ব শান্তির জন্যই প্রার্থনা করেছেন ধর্মযাজকরা। খ্রিস্ট অনুসারীদের প্রত্যাশা, বাংলাদেশে বজায় থাকবে সম্প্রীতি, আগামী বছর হবে আনন্দ ও ভ্রাতৃত্ববোধের। এ আলো মানব মুক্তির, এ আলো পবিত্রতার। মানব মুক্তির মহাপ্রাণ যিশু এসেছিলেন পথ দেখাতে, এসেছিলেন ভালোবাসার জয়গান নিয়ে। তাই তার জন্মদিনে সুরে সুরে স্তুতিগান ভক্তকুলের কণ্ঠে। চার্চেই শুরু হয় যিশুর জন্মোৎসবের আনুষ্ঠানিকতা। গির্জায় গির্জায় স্তুতিগানের মাধ্যমেই খ্রিস্টকে স্বাগত জানানো হয়। যিশুর জন্ম সময়ের প্রতীক কুড়ে ঘরে প্রণাম জানিয়ে পুরোহিত শুরু করেন প্রার্থনার আনুষ্ঠানিকতা। রাজধানীর তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে ভোর থেকেই শুরু হয় প্রার্থনা। ভোরে কম থাকলেও সকাল ৯টার প্রার্থনায় ভক্তদের অংশগ্রহণে কানায় কানায় ভরে যায় গোটা চার্চ। যিশু বন্দনা সঙ্গীত, পবিত্র বাণী পাঠ আর প্রার্থনায় হয়ে ওঠে মুখর। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার সাথে একটা সুন্দর সময় কাটাবো। আজকে খুশি থাকতে পারি এবং সকলে যেন সুস্থ থাকতে পারি পরবর্তী দিনকালে। দেশে যেন শান্তি বিরাজ করে, সবাই যেন আমরা ভালো মতো একসাথে সবাই থাকতে পারি। এমন একটি সময়ে বড়দিন পালিত হচ্ছে যখন যিশুর জন্মভূমি ফিলিস্তিন রক্তাক্ত, হত্যা করা হচ্ছে হাজার হাজার নিরীহ মানুষকে। তাই যুদ্ধ থামিয়ে শান্তির আহ্বান যাজকের কণ্ঠে। প্রার্থনার বড় অংশ জুড়েই বিশ্ব মানবতার জন্য শান্তি কামনা। প্রার্থনা করা হয় সব ধর্ম বর্ণের মানুষের মঙ্গল। আগামীতে যেন সরকার প্রতিষ্ঠিত হবে, সে সরকার যেন একটা স্থিতিশীল, গণতান্ত্রিক এবং দেশের জনগণ জাতির জন্যে যেন আমরা সবসময় একত্রে একসঙ্গে পথ চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি। ওই রাজ্যের মধ্যে আমরা বেশিক্ষণ থাকতে পারি না, আমাদের একটা ভয় কাজ করে। সে ভয় দূরীভূত হওয়ার জন্য শান্তি প্রয়োজন সব দিক থেকে। ফাদার ও সিস্টারের কাছ থেকে যজ্ঞ মিষ্টান্ন নেয়ার মাধ্যমে বড়দিনের প্রার্থনা শেষ করেন ভক্তরা। তবে কেবল আনন্দই নয়, হারানো স্বজনকে স্মরণেরও দিন আজ। তাই তো সেমেট্রিতে প্রিয়জনের কবরে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনায় সময় কাটানো অনেকে। এবার হয়তো তারা নেই, তারা যেন ভালো থাকতে পারে আর স্বর্গে
যেন থাকতে পারে। গির্জায় আসছি, অনেক আনন্দ করতেছি, গির্জাও করব এখন দ্বিতীয় মিশা। চার্চের আনুষ্ঠানিকতা সেরে অনেকেই ধরেন বাড়ির পথ। সেখানেও পরিবার পরিজন নিয়ে নানা আয়োজন, আর ছোটদের জন্য বড়দিন ধরা দিবে বড় বড় সব সারপ্রাইজ নিয়ে। মা অনেক মজার মজার খাবার রান্না করছে, অনেক জায়গায় ঘুরতে যাব আজকে, অনেক মজা করব। এটি সামনে নতুন বছর, ক্রিসমাসের খুশির রেশ অব্যাহত থাকবে গোটা বছর, এমনটাই প্রত্যাশা। তারা প্রত্যাশা করছেন পৃথিবীর সকল যুদ্ধ বিগ্রহ সংঘাত থেমে যাবে, পৃথিবীর প্রতিটি মানুষ শান্তিময় জীবন লাভ করবে। শওকত নুরুল শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ছাত্রদলের নবগঠিত 11 কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এই কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, তেজগাঁও কলেজের পদবঞ্চিতরা। ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে এবং ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে নবগঠিত কমিটিকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে পুলিশ। কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাত থেকেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতরা। বিক্ষোভ করেন ক্যাম্পাস জুড়ে। এ সময় একে একে ঘটে 9টি ককটেলের বিস্ফোরণ, ছড়িয়ে পড়ে উত্তেজনা। সেই উত্তেজনা ছিল সকাল থেকেও। দুপুরে কলেজের সামনে মিরপুর সড়কের এক পাশ বন্ধ করে চলে বিক্ষোভ। কুশপুত্তলিকা দাহ করা হয় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের। বঞ্চিতদের অভিযোগ, পকেট কমিটি দিয়েছেন তারা। যারা বিগত দিনে হলে ছিল, আমরা বলতে পারি যে মানে কয়েকজন আছে এরকম অভিযুক্ত, আমরা প্রমাণ দিতে পারি যে যারা ছাত্রলীগের সাথে ছিল। আমাদের কি দোষ? আমরা কি তারেক রহমানের ঘোষিত প্রোগ্রাম করেছি, এর জন্যই কি আমরা ছাত্রদল করতে পারতেছি না ক্যাম্পাসে? আজকে 5-7 জন ছাড়া ম্যাক্সিমামই হচ্ছে মনে করেন 28 অক্টোবরের আন্দোলনের পরে হরতাল অবরোধ ছিল না। আধা ঘন্টা পর অবরোধ তুলে নিলেও বিক্ষোভ চলতে থাকে ক্যাম্পাসে। তাদের অভিযোগ, যারা বিগত সরকারের নির্যাতনের শিকার হয়েছেন, কমিটিতে স্থান পাননি তাদের কেউই। আমি গুলি খেয়েছি, আমার পায়ের মধ্যে এখনো 20টি স্প্লিন্টার রয়েছে। আমি 3 দিন গুম ছিলাম এবং ধারাবাহিকভাবে পলিটিক্সটা আমি করে গেছি, কিন্তু কি কারণে আমাকে যে বাদ দিল এই কমিটি থেকে আমি নিজেও জানি না। তারা ঢাকা শহরের ভিতরে যে কমিটি দিছে, সেই কমিটির নাম হচ্ছে ভাই কমিটি। এই ভাই কমিটির বিপক্ষে আমরা ক্যাম্পাসে অবস্থান করতেছি। আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমরা বঞ্চিত যারা আছি তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করতেছি, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। নবগঠিত কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ হয়েছে তিতুমির কলেজেও। সেখানেও ঘটে ককটেল বিস্ফোরণ। ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ হয়েছে তেজগাঁও কলেজেও। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন পদবঞ্চিতরা। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগরের 4 ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ ছাত্রদলের 11টি ইউনিটের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মৌলিক সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বললেন, রাজনীতিবিদরা স্বচ্ছ থাকলে দেশের পরিবর্তন হবে, জনগণ সম্মান করবে। আর দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশকে পিছিয়ে দিতে জুলাই বিপ্লবের পক্ষগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির চক্রান্ত চলছে। ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEBর 27তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে সব কথা তারা বলেছেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এই অনুষ্ঠানে জামাত আমির বলেন, শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে, আর এজন্যই ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দলগুলো মানুষের কথা ভুলে লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে। আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা জনগণের পক্ষে অনেক কথা বলি এবং বলি যে এই আইনটা গণবিরোধী আইন, কিন্তু আমরাই যখন আবার নির্বাচিত হয়ে কোনো সময় ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই তখন এই কথা অন্তত 5 বছরের জন্য ভুলে যাই যে একদিন এটা বলেছিলাম। জামাত আমির বলেন, সংস্কারের জন্য কতটা সময় প্রয়োজন তা জানতে চায় মানুষ। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় 5 বছর হবে, এটাও বলি নাই যে 3 মাস হবে। আমরা বলেছি যে আপনারাও বিবেকবান, আপনারাও সুশিক্ষিত, আপনারা জন আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার, সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন, হতাশ করবেন না।
জুলাই বিপ্লব একটি মানবিক দেশ গঠনের দারুণ সুযোগ তৈরি করেছে উল্লেখ করে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, ষড়যন্ত্রকারীদের প্রতিহতে সতর্ক থাকতে হবে। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে বৈষম্যহীন ও মানবিক দেশ গঠনে চিকিৎসকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জামাত আমির। একটা ইমপ্রেসিভ স্মার্ট এন্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতিবিদদের অবদান অস্বীকার করা ঠিক না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনার সভায় এমন মন্তব্য করে বললেন, দেশের সংস্কার রাজনীতিবিদরাই করেছেন, এখন যারা কথা বলেন তারা করেননি। রাজনীতিবিদদের অবদানকে অস্বীকার করা দেশের সংস্কারকে অস্বীকার করা। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার সাথে আলোচনা করে 2 বছর আগেই সংস্কারের 31 দফা দিয়েছে। বিএনপি জন আকাঙ্ক্ষার রাজনীতি করে উল্লেখ করে বললেন, গণ আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। পার্শ্ববর্তী দেশে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। রাজনীতিবিদ দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা, আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের পদত্যাগ দাবি করেছেন সাবেক ও বর্তমান আমলারা। সংস্কারের বদলে প্রশাসনের দ্বন্দ্ব লাগানো হয়েছে বলে তাদের দাবি। বলেছেন, প্রশাসন নিয়ে ছেলে খেলা করা উচিত না, এর ফলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলা হয়েছে বলেও মন্তব্য তাদের। রিপোর্ট প্রকাশের আগেই মন্তব্য করে আন্তঃ ক্যাডার দ্বন্দ্ব তৈরিকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন এসব কর্মকর্তা। প্রশাসনে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা প্রবর্তন, কোটা কমিয়ে 50 ভাগ করার বিষয়গুলো এসেছে জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনের আলোচনায়। এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে আমলাদের মধ্যে। বুধবার সকালে বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিবাদ সভার আয়োজন করে। আলোচনায় অংশ নেন সাবেক ও বর্তমান কর্মকর্তারা। তাদের দাবি, গত 3 নির্বাচনের জন্য একতরফা প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করার সুযোগ নেই। ফ্যাসিজম স্প্রেড করছে এই অঞ্চলে, সেটাকে একটা নির্দিষ্ট ক্যাডারের দায়। 26 ক্যাডারের মধ্যে কেউই কি নির্বাচনে কোনো দায়িত্ব পালন করে নাই? এই 26 ক্যাডারের যে অ্যাসোসিয়েশনগুলো ছিল, তারা কি আওয়ামী লীগপন্থী অ্যাসোসিয়েশন ছিল না? এখন যদি তাদেরকে আমাদের এখানে আনা হয়, তাহলে যে ঘটনাটা ঘটবে, নতুন করে তাদের আবার আইন ও প্রশাসন কোর্সে ভর্তি হতে হবে স্যার। কর্মকর্তারা বলছেন, পদোন্নতির ক্ষেত্রে প্রশাসনের কোটা কমানো চলবে না, বরং প্রশাসন থেকে শতভাগ পদোন্নতির দাবি তাদের। সেগুলো নিয়ে বলেনি, বলছেন এমন একটা জিনিস নিয়ে যেটা আদালত কর্তৃক ইতিমধ্যে সেটেল। ট্রেনিং করালাম, সবকিছু করালাম, একজন পশু ডাক্তার তৈরি করতে বা একজন কৃষিবিদ তৈরি করতে বা একজন এগ্রিকালচার এক্সপার্ট তৈরি করতে, সেই লোকটাকে পরের দিন নিয়ে আসছে মন্ত্রণালয়ে কাজ করার জন্য, যেখানে তার কোনো অভিজ্ঞতা নেই। আমাদের অস্তিত্বে হাত দেওয়ার অর্থ হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বকে দুর্বল করা। সংস্কার কমিশনের পুরো রিপোর্ট প্রকাশের আগেই নানা সিদ্ধান্ত সামনে আনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন কর্মকর্তারা। তাদের দাবি, এর ফলে আন্তঃ ক্যাডার দ্বন্দ্ব তৈরি হয়েছে। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? যেহেতু আপনি এই কাজ করেছেন, এইখানে থাকার কোনো অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আশা করি অবিলম্বে আপনি পদত্যাগ করবেন এই সংস্কার কমিটি থেকে। এইসব ভুয়া রিপোর্ট, এগুলো বাস্তবায়নের কোনো সুযোগ নেই। এই কমিশনের প্রায় সদস্যই বিতর্কিত। এখানে কাস্টমস গার্ডের একজন অফিসার রয়েছেন, যার বিরুদ্ধে এখনো মামলা চলমান রয়েছে। আমরা এই কমিশনের পদত্যাগ চাচ্ছি। প্রশাসন ক্যাডারের কনিষ্ঠ ব্যাচের কর্মকর্তাদের নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। বলেন, কর্মকর্তাদের বক্তব্য শুনতে হবে কমিশনকে। তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজীপুরে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আর আজ সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপিত হয় দেশের দ্বিতীয় সর্ববৃহৎ গির্জা সেন্ট নিকোলাস চার্চে। সেখানে ছোট বড় সব বয়সের মানুষ অংশ নেন। উৎসবে আসা সকলের প্রার্থনা,
বিশ্বে চলমান সংখ্যা হানাহানি ভুলে সবাই শান্তির বার্তা ছড়িয়ে দেবে ধরণী জুড়ে। ছোটবেলার বন্ধু মারিয়াকে কাছে পেয়ে এমন উচ্ছ্বাসে মেতেছেন রোজা। দীর্ঘদিন পর বড়দিনের উৎসব আবার একত্রিত করেছে তাদের, তাই তো উচ্ছ্বাস যেন বাঁধনহারা। খুবই ভালো, কারণ আজকে খুবই আনন্দের একটা দিন, যীশু খ্রিস্টের জন্মদিন আজকে। ওই কারণে আমার আজকে অনেক খুব ভালো লাগছে। আজকে আমরা সবার জন্য প্রার্থনা করেছি যেন সবার ভালো দিন যায়, নতুন বছর যেন সবারই সুন্দর কাটে, সুস্থ থাকে। এক পাশে যখন চলছে ঘোষ গল্প, অন্য পাশে তখন সবাই মেতেছেন সমবেত কীর্তনে। গির্জা প্রাঙ্গণে খ্রিস্টের জন্মদিন উৎসব যেন পরিণত হয়েছে মহামিলন মেলায়। আমাদের অনেক ভালো লাগতেছে, আমরা এখানে সবাই একসাথে অনেক গ্যাদারিং, অনেক সুন্দর ফেস্টিভ্যাল, ইতালি থেকে বেশি ভালো লাগতেছে। 25শে ডিসেম্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, আমরা এই দিনে স্বভাবতই খুব খুশি থাকি। সত্যি খুবই আনন্দের সময়, এক বছর অপেক্ষা করার পর আজকের দিনটি আমরা পাই। ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে, তখন একটা আর কি ইমোশন কাজ করতো যখন আসতাম। খ্রিস্টান ধর্মাবলম্বীরা সারা বছর অপেক্ষায় থাকেন এই দিনটির জন্য, তাই তো বড়দিনে গাজীপুরের কালীগঞ্জের খ্রিস্টান পল্লীখ্যাত নাগরীর সেন্ট নিকোলাস গির্জায় ঢল নেমেছে যিশুর অনুসারীদের। ঘণ্টাধ্বনি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্য দিয়ে সকাল 7টায় শুরু হওয়া আনুষ্ঠানিকতা শেষ হয় 10:30 নাগাদ। প্রার্থনা করা হয় দেশ, জাতি ও ধরনীর মঙ্গল কামনায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন আমরা এই পৃথিবীতে যেন শান্তি ফিরে আসে। আজকের এই দিনে আমরা প্রার্থনা করব না, আমাদের আত্মীয় স্বজনের সুস্থতা কামনা করব, যারা দেশ বিদেশে বাইরে আছে তারা যাতে ভালোভাবে আনন্দ উৎসব করতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে আমাদের 2টা সন্তান, টুইন বেবি, তারা যাতে ভালো মতো আরো বড় হয়, মানুষ হয়। বড়দিন ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গির্জার ফাদার বলছেন, ধর্মীয় রীতিনীতি মেনে শান্তিপূর্ণভাবেই উদযাপিত হয়েছে বড়দিন। আমাদের যে সকল অনুষ্ঠান সুন্দরভাবে করতে পেরেছি। আইন শৃঙ্খলা বাহিনীও এখানে আমাদের সার্বিক নিরাপত্তা দিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় আমাদের গেটে রয়েছেন, তারা সব কিছু এখানে দেখাশোনা করেছেন, যার ফলে এখানে আমরা সুন্দরভাবে সব কিছু করতে পেরেছি। যিশু প্রদর্শিত ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক সমাজের সর্বস্তরে, এমনটি প্রত্যাশা সকলের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, গাজীপুর। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবনের দরবার হলে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি এবং এ সময় তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে দেশ জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এর আগে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো হয়, সবাইকে নিয়ে তিনি কেক কাটেন। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, উৎসবের মধ্য দিয়েই তারা বড়দিন উদযাপন করছেন। এ সময় অতিথিদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। পূর্বাচলে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় রিমান্ড শেষে গ্রেফতারকৃত 3 আসামিকেই কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে 2 দিনের রিমান্ড শেষে আসামিদের নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে সড়ক পরিবহন আইনে গ্রেফতার হওয়া মুবিন আল মামুন, মিরাজুল করিম, আসিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তারা 5 দিনের রিমান্ড আবেদন করেন। আর শুনানি শেষে 2 দিন মঞ্জুরও করেন বিচারক। 20 ডিসেম্বর রাতে পূর্বাচলে রাস্তার পাশে পুলিশের চেকপোস্টে দাঁড়ানো মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। ঘটনাস্থলেই বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ প্রাণ হারান। মেহেদি হাসান আর অমিত সাহা আহত হয়। বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ প্রত্যাহার করে নিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে আয়োজিত এক মানববন্ধন থেকে
এই সময় তারা বেঁধে দেয়। ছাত্র প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলন সদস্য মৈতি, আবিদ, নাবিল, রেদওয়ান, নির্জনা। এই বক্তারা বলেছেন 5 আগস্টের পর উপজেলা আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা ইউএনওকে অনৈতিক কাজের প্রস্তাব দেন, কিন্তু ইউএনও তাদের প্রস্তাবে রাজি হননি। এতে ইউএনওকে বদলি করাতে উঠে পড়ে লাগে তারা। এরই পরিপ্রেক্ষিতে গত 18 ডিসেম্বর মোহাম্মদ আশরাফুল আলমকে কুমিল্লায় বদলির আদেশ আসে। আমতলীতে আরো 1 বছর রাখার জন্য যা কিছু করা প্রয়োজন সকলকে জানাবো। আমরা আমতলী উপজেলা নির্বাহী অফিসারকে রাখার জন্য আমতলীকে যদি আমাদের এই দাবি মানা না হয় আমতলী উপজেলাকে শাটডাউন ঘোষণা করা হবে। আমরা যে আজকে মানববন্ধন করেছি সেটাই প্রমাণ করে যে ইউনূস স্যারকে সবাই ভালোবাসি এবং ইউনূস স্যারকে আমরা রাখার জন্যই এই মানববন্ধনে সকলে অংশগ্রহণ করেছি। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজ। বিকাল 3:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামে বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে তারা। এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে সন্ত্রাসী দাবি করে তিনি সহ জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত সকলের বিচারের দাবিতে স্লোগান দেন তারা। আর মিছিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা। কক্সবাজারের টেকনাফে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কোস্টগার্ড। দুপুরে টেকনাফ শাহপরীর দ্বীপে এসব শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। তিনি বলেছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে উপকূল চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। গাইবান্ধায় অসহায় গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। সকালে বালাসীঘাট নৌ টার্মিনাল এলাকায় এই বিতরণ কর্মসূচি শুরু হয়। সদর ফুলছড়ি সাঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের 1000 অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন নৌবাহিনী প্রধানের সহধর্মিণী ও সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। এ সময় প্রত্যেককে 10 কেজি করে চাল দেওয়া হয়। অনুষ্ঠানে নৌবাহিনী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার দেশটির আক্তাউ শহরের কাছে বিধ্বস্ত হয় আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি। প্রাথমিকভাবে ধারণা, বিমানে 67 যাত্রী, 5 ক্রু ছিল। এখন পর্যন্ত 42 জনের মৃত্যু হয়েছে, আর পাশাপাশি 28 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিমানটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রজনিতে যাচ্ছিল। গ্রজনিয়ায় ঘন কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয়। আবারও বাকুর পথে ফেরার সময় কাজাখস্তানের আক্তাউ শহরের আকাশে থাকার সময় সেটি বিধ্বস্ত হয়ে ধসে পড়ে। এতে বিমানটিতে আগুন ধরে যায় এবং আগুন নেভাতে কাজ করে এমার্জেন্সি সার্ভিসের কর্মীরা। সিরিয়ার নতুন সরকারের অধীনে একসাথে কাজ করবে বিদ্রোহী গোষ্ঠীগুলো। মঙ্গলবার বিদ্রোহীদের সাথে হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল শারার একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী নতুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একীভূত হবে সশস্ত্র গোষ্ঠীগুলো। তবে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নিয়ন্ত্রণাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এই চুক্তিতে অংশ নেয়নি। বর্তমানে দেশটির উত্তর পূর্বের বিশাল এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বাশার আল আসাদের পতনের পর দেশটির সংখ্যালঘু গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও হায়াত তাহরির আল শাম বরাবরই বলে আসছে, প্রতিশোধমূলক কোনো আচরণ তারা করবে না। এরই ধারাবাহিকতায় ছোট বড় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একত্রিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এ ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।